আহ, মনটা একেবারে জুড়িয়ে গেল। পড়ন্ত বিকেলে ইছামতি নদীর তীরে বসে সূর্যাস্ত দেখা এক আলাদাই অনুভূতি। কি বলিস দীপ্ত? হ্যাঁ, কিছু বললি? আচ্ছা, আমি যে এতক্ষণ ধরে এত কথা বললাম, তুই কি কিছুই শুনিসনি? কি বলছিলি আর একবার বল। বলছিলাম এটাই যে পড়ন্ত বিকেলে নদীর ধারে বসে সূর্যাস্ত দেখা এই এক আলাদাই অনুভূতি। হুম, কথাটা কিন্তু মন্দ বলিসনি। এ ভাই, তোর কি হয়েছে বলতো? এখানে এসে থেকেই দেখছি তুই কেমন চুপচাপ হয়ে গেছিস। ও কিছু না, বাদ দে। তুই এখন ওর কথা মনে করে কষ্ট পাচ্ছিস? যে চলে গেছে তার কথা ভেবে নিজেকে কষ্ট দিয়ে কি লাভ? সব কিছু কি চাইলেই ভুলে যাওয়া যায়? যায় না। জীবন কারোর জন্য থেমে থাকে না রে। ও তোকে ভুলে অন্য কাউকে পেয়ে নিজের জীবনে ভালো আছে। তোকেও ভালো থাকতে হবে। তোর মন যাতে ভালো হয় সেজন্য আমি তোকে আমার গ্রামের বাড়ি নিয়ে এলাম, আর তুই এখানে এসেও মন খারাপ করে বসে আছিস। কি করব বল, ওর কথা বড্ড মনে পড়ছে রে। হাজার হোক একটা সময় তো ভালোবেসেছিলাম ওকে আমি। যে তোর এত বছরের ভালোবাসা ভুলে তোকে ঠকিয়ে একটা অন্য ছেলের সাথে প্রেম করছে, তুই তার কথা ভেবে কষ্ট পাচ্ছিস? তোর মন যাতে একটু ভালো থাকে আমি সেই জন্য তোকে আমার সাথে করে আনলাম, আর তুই এদিকে মুখ লটকে বসে রয়েছিস। দারুণ, বাহ। আরে ভাই, রেগে যাচ্ছিস কেন? তুই যা শুরু করেছিস না, তাতে রেগে যাবো না তো আর কি করবো, হ্যাঁ? আচ্ছা নে চল, আমি আর মন খারাপ করব না। আচ্ছা চল, সন্ধ্যে নামছে, বাড়ি ফিরতে হবে, নাহলে ঠাম্মা আবার বকাঝকা করবে। এই দীপ্ত, হঠাৎ করে একটা কথা মনে পড়লো। হুম, কি কথা বল। এই ছোট রাস্তা থেকে কিছুটা এগুলেই পুরনো দিনের সাহেবদের একটা কুঠি রয়েছে না? কি বলছিস ভাই? হ্যাঁ রে, আমি ঠিকই বলছি। তাহলে আর দেরি কিসের, একটুখানি তো পথ। এখন তো দিনের আলো পুরোপুরি মিলিয়ে যায়নি। চল একবার ঘুরে আসি। একটু পরেই না সন্ধে নামবে, ওখানে যাওয়াটা ঠিক হবে? কেন, তুই কি ভূতের ভয় পাচ্ছিস নাকি? হ্যাঁ, দূর, তুই কি যে বলিস না। আজ তো সন্ধে হয়ে গেছে, কাল সকাল দিকে না হয় আসবো। আরে এখন একবার চল না, ঘুরে আসি, কি হবে? উফ, তুই না যাওয়া অব্দি শান্তি দিবি না বল? চল। বেশ কিছুটা পথ অতিক্রম করে দেব আর দীপ্ত যখন সেই অর্ধভঙ্গুর কুঠির সামনে দাঁড়ালো, তখন সূর্যিমামা পশ্চিম আকাশে ঢলে পড়লেও দিনের আলো পুরোপুরি মিলিয়ে যায়নি। কোনো এক কালে তা জমিদারের কুঠি হলেও কালের নিয়মে ও পরিচর্যার অভাবে আজ তা পরাজীর্ণ ও পরিত্যক্ত। কুঠির সামনে অজস্র কাঁটা গাছ ও গুল্ম জাতীয় লতাপাতায় ভর্তি। অদূরে বাঁশবন থেকে ভেসে আসছে ঝিঁঝি পোকার ডাক। দেখে মনে হচ্ছে বহু বছর এখানে কেউ পা দেয়নি। সেটা তো ঠিকই। চল, আমরা বরং একবার ভেতরে গিয়ে দেখি। বলছি ভাই, দেখ আকাশে আর আলো নেই বললেই চলে। তুই বললি বলে আমি তোর সাথে কুটিরের বাইরে অবধি এলাম, কিন্তু এই সন্ধেবেলা কুটিরের ভেতরে যাওয়াটা কি ঠিক হবে? আরে, এত দূর এসছি, একবার ভেতরে গিয়ে দেখবো না? চল না, একবার ভেতরে গিয়ে ঘুরে আসতে অসুবিধাটা কোথায়? ছাড় না, কাল সকালে আসবো। এই সত্যি করে বল তো, তুই কি ভয় পাচ্ছিস নাকি? আরে ভয় পাচ্ছি না, কিন্তু হাজার হোক পুরনো দিনের বাড়ি, ভূত প্রেত না হোক, সাপ খোপ তো থাকতেই পারে। তুই না সব কিছুতেই বড্ড বেশি ভয় পাস। পুরো আমার এক্স সাপের থেকেও তুই বেশি বিষাক্ত। এবার চল তো। কথা শেষ করে দীপ্ত মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে এগিয়ে গেল কুঠির ভিতরে। দীপ্তর কথা ফেলতে না পেরে হাজারো অনিচ্ছা সত্ত্বেও দেব বলল, আরে দাঁড়া দাঁড়া, আমিও যাচ্ছি। দুজনে কুঠির ভিতরে প্রবেশ করতেই একটা আষ্টে গন্ধ ওদের নাকে ভেসে এলো। চারপাশ ছেয়ে গিয়েছে ঘন কালো অন্ধকারে। কিছুটা এগোতেই একদল চামচিকে ডানা ঝাপটে উড়ে গেল বাইরে। ফাটল ধরা দেওয়ালের খাঁজে খাঁজে বাসা বেঁধেছে পোকামাকড়। আরে, ওই তো সিঁড়ি দিয়ে দোতলায় যাওয়া যায় মনে হচ্ছে। চল, দোতলাটা একবার ঘুরে আসি। ভাই, পুরনো দিনের কোঠা বাড়ির দোতলায় যাওয়াটা কি ঠিক হবে? আরে কিছু হবে না, সাবধানে পা ফেলে আয়। দীপ্ত আর দেব
দুজনেই অর্ধভঙ্গ সিঁড়ি বেয়ে সন্তর্পণে উঠে গেল দোতলার বারান্দায়। চারিদিকে জমে রয়েছে ধুলোর আস্তরণ। এ ভাই, ওই দেখ, একটা ঘর খোলা আছে, চল গিয়ে দেখি যদি ভেতরে কিছু পাওয়া যায়। যাবি বলছিস? হ্যাঁ, চল চল, এতটা যখন এসেছি তাহলে আর ভেতরে ঢুকে দেখতে কোনো আপত্তি নেই, কি বলিস? কথা শেষ করে দেব আর দীপ্ত দুজনেই এগিয়ে গেল সেই খোলা ঘরের দিকে। ভিতরে প্রবেশ করে ফ্ল্যাশলাইটটা দিয়ে চারপাশটা দেখে দীপ্ত বলল, এখানে তো সেরকম ভাবে কিছুই দেখতে পাচ্ছি না, একটা আধ ভাঙা টেবিল ছাড়া। চল, আমরা তো এতক্ষণ এখানে আছি, কোনো অস্বাভাবিক কিছু তো লক্ষ্যই করিনি। সত্যি তো, আমরা এতক্ষণ এখানে রয়েছি, তেমন অদ্ভুতুড়ে কাণ্ড তো কিছুই দেখলাম না। যাই হোক, আমরা বরং এবারে বেরোই, বুঝলি, না হলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। চল। দেব এগোতেই হঠাৎ কিছুতে হোঁচট খেয়ে মেঝেতে পড়ে যেতেই দীপ্ত তড়ি ঘড়ি সামনে এসে বলল, আরে ওঠ ওঠ, দেখে চলতে পারিস না? কিভাবে যে পড়ে গেলাম নিজেই বুঝতে পারলাম না। আরে হতচ্ছাড়া, তোর সামনে যে একটা ডায়েরি পড়ে রয়েছে সেটাতেই হোঁচট খেয়েছিস। তাই তো, এখানে তো একটা ডায়েরি পড়ে রয়েছে, আমি একদম লক্ষ্য করিনি। চল পড়ে দেখি যদি ওর মধ্যে কিছু পাওয়া যায়। আরে, এই তো এক্ষুনি বলছিলিস যে বেরোবি, এখন আবার বলছিস যে ডায়েরিতে কি লেখা আছে পড়বি। যা ভালো মনে হয় কর। এ ভাই, কি লেখা আছে পড় না। আরে দাঁড়া, ভালো করে দেখতে দে তো আগে। এ ভাই, তুই আমাকে দে তো, আমি নিজেই দেখে নিচ্ছি ওর মধ্যে কি লেখা রয়েছে। আরে টানা হ্যাঁচড়া করিস না, ছিঁড়ে যাবে। দেব এক প্রকার জোর করেই ডায়েরিটা দীপ্তর হাত থেকে নিজের হাতে নিতেই ওই ঘরে তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি টের পেতেই দীপ্ত আর দেব দুজনেই ভয়ার্ত কণ্ঠে বলল, কে 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 আপনি? প্রশ্নের উত্তর না পেয়ে দেব মোবাইলের ফ্ল্যাশলাইটটা লোকটার উপরে ফেলতেই ওরা দেখল ওদের সামনে দাঁড়িয়ে আছে একজন মধ্যবয়স্ক লোক। বয়স আনুমানিক 50-এর কাছাকাছি, মাথায় কাঁচা পাকা চুল, গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, পরনে আধ ময়লা বাদামি রঙের পাঞ্জাবি আর আধ ময়লা ধুত। এটা আবার কে রে? দেখ, আমার মনে হয় না চোর ডাকাত হবে বলে, কিন্তু আমরা যে এখানে এলাম তখন অবধি তো কেউ ছিল না, তাহলে এখন এই লোকটা হঠাৎ করে কোত্থেকে এলো? ঠিক বলেছিস ভাই। দীপ্ত আর দেবকে নিজের মধ্যে ফিস ফিস করে কথা বলতে দেখে লোকটা খ্যাঁক খ্যাঁক করে হেসে বলল, জানতে চান দেখা বাবুরা ওই ডায়েরি খানায় কি লেখা আছে? হ্যাঁ, আমরা জানতে চাই ওই ডায়েরিতে কি লেখা আছে। বলুন। সে অনেক কাল আগের কথা। তখন এই অঞ্চলে জমিদার ছিলেন প্রতাপ চন্দ্র। তিনি ব্যবসা করার লগে এই কুঠি খান বানাইছিলেন। জমিদার বাবু ছিলেন অত্যন্ত প্রজাহিতৈষী ও দয়ালু প্রকৃতির, কিন্তু জমিদার বাবুর মৃত্যুর পর অবশ্যই এই কুঠিখানা নীলকর সাহেবরা দখল নিয়েছিল। উনি কিভাবে মারা গিয়েছিলেন? সেদিনের কথা চিন্তা করলে আজও গা শিউরে ওঠে বাবু। কি হয়েছিল সেদিন? জমিদার বাবু দোতলার বারান্দায় পায়চারি করতেছিলেন। এমন সময় মার্টিন সাহেব আইসা জমিদার বাবুরে কইলেন, নমস্কার জমিদার বাবু, কেমন আছেন? আপনারা যা শুরু করেছেন তাতে ভালো আর কোথায় থাকতে দিচ্ছেন? আসলে অনেকদিন আপনার সাথে দেখা সাক্ষাৎ হয়নি, তাই আপনার সাথে দেখা করতে চলে এলাম। আচ্ছা, তাহলে আপনিই বলুন, আমি আপনার কি উপকার করতে পারি? আসলে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আপনার সাথে একটু আলোচনা করতে এলাম। অবশ্যই মার্টিন সাহেব, বলুন কি বিষয়ে আপনি আলোচনা করতে এসেছেন? আমি শুনেছি আপনি আপনার জমিতে নীল চাষের অনুমতি দিচ্ছেন না। আপনি ঠিকই শুনেছেন। আমি আমার প্রজাদের কষ্টের বিনিময়ে তো আপনাদের লাভের পথ খুলে দিতে পারি না। নীল চাষে কৃষকদের কি অবস্থা হয় আপনি জানেন তো। আপনার প্রজারও তো আপনাকে খুব ভালোবাসে জানি, কিন্তু ব্যবসা তো ব্যবসায়ী জমিদার বাবু। আপনি রাজি হলে কোম্পানির পক্ষ থেকে একটা মোটা অঙ্কের টাকা পাবেন। এতে আপনারও লাভ
আর আমাদেরও লাভ। তাই বলছি অত শত না ভেবে রাজি হয়ে যান। আমার লাভের চেয়ে আমার প্রজাদের কষ্ট আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। কয়েকটা টাকার জন্য আমি তাদের সর্বনাশ হতে দিতে পারি না। আপনি এখন আসতে পারেন। আহা, এত রেগে যাচ্ছেন কেন? আমি না হয় আপনার টাকার অঙ্কটা আরেকটু বাড়িয়ে দেব। ভেবে দেখুন জমিদার বাবু, এমন প্রস্তাব কিন্তু পাবেন না। আপনি আমাকে মাফ করবেন মার্টিন সাহেব, আমি আপনার এই প্রস্তাবে রাজি হতে পারলাম না। আপনি কি জানেন এই সিদ্ধান্তের পরিণাম কি হতে পারে? আমি ব্যক্তিগতভাবে আপনাকে সতর্ক করছি। আপনি কি আমায় হুমকি দিচ্ছেন? আমার বলা কথাগুলো আপনি হুমকি হিসেবে নেবেন নাকি সাবধানবাণী হিসেবে নেবেন, সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। আমার বলার কর্তব্য আমি বললাম। আমি আপনাকে ভাবার জন্য 24 ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে আমার উত্তর চাই, না হলে। ভাবার কোনো প্রশ্ন নেই। আমার উত্তর আমি আগেই দিয়ে দিয়েছি সাহেব, আমার তরফ থেকে না। আপনি কাজটা কিন্তু মোটেও ঠিক করলেন না জমিদার বাবু। আপনি জানেন এর পরিণতি কি হতে পারে? পরিণামের ভয় জমিদার প্রতাপচন্দ্র পায় না। আপনি এখন আসতে পারেন। আর হ্যাঁ, খবরদার, এরপর এই প্রস্তাব নিয়ে আপনি আমার কাছে আসবেন না। ঠিক আছে জমিদার বাবু, আপনি মনে রাখবেন। আপনি হয়তো নিজেও জানেন না আজকের এই সিদ্ধান্ত আপনার জন্য কতটা বিপদ ডেকে আনতে পারে। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান, না হলে লিটল ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। তারপর কি হলো? আরে চুপ করে আছেন কেন? তারপর কি হলো বলুন। মার্টিন সাহেবের নীলকুঠিতে আসার কয়েকদিন পর জমিদার বাবু এক বিশেষ কাজে বাইরে গিয়েছিলেন। সেদিন রাইতে খুব বৃষ্টি পড়তেছিল। বৃষ্টিটাও এখনই নামতে হলো? তাড়াহুড়োতে ছাতিটাও আনতে ভুলে গেছি। কেউ একটা পিছু করছে, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। হয়তো আমার মনের ভুল। কিছুটা পথ এগোতেই জমিদার প্রতাপচন্দ্র নিজের পিঠে অনুভব করলেন এক ধারালো অস্ত্রের আঘাত। মরণ যন্ত্রণায় কুঁকিয়ে উঠলেন তিনি। সামনে ঘুরে জমিদার প্রতাপচন্দ্র লোকটির পরনে কালো চাদরটি সরিয়ে মুখ দেখার চেষ্টা করলে এবার ছুরিটি জমিদারের পেটে ঢুকিয়ে দিতেই গল গল করে বেরিয়ে এলো রক্ত। মুহূর্তের মধ্যে জমিদার ঢলে পড়লেন মৃত্যুর কোলে। তারপর লোকটি না থেমে আবারও বলতে শুরু করলো, সে গুপ্ত আয়ত্তকারী আর কেউ ছিল না, ছিল জমিদারের নায়েব রঘু। টাকার লোভে সে মার্টিন সাহেবের প্রস্তাবে রাজি হয়ে জমিদার প্রতাপচন্দ্রকে খুন করে। জমিদারের মৃত্যুর পর নীলকুঠি দখল নেয় মার্টিন সাহেব। আর রঘুর কি হলো? গল্প এখানে শেষ হয়ে যায়নি দাদা বাবুরা। টাকা সম্পত্তির লোভ বড় লোভ। রঘু ভাবছিল জমিদার মারা যাওয়ার পর মার্টিন সাহেব তাকে প্রাপ্য টাকা দেবে। তখনকার দিনে প্রায় 50,000 টাকা কিন্তু অদৃশ্য মন্দ টাকার বদলে মার্টিন সাহেব তাকে গুলি করে সেই রাতেই হত্যা করে। সবই বুঝলুম, কিন্তু একটা কথা বলুন, এত কথা আপনি কি করে জানলেন? আইগে আমি তো সেই জমিদার বাবুর নায়েব রঘু। কথাটা শুনে দেব আর দীপ্ত এই তীব্র গরমেও শিরদাঁড়ায় অনুভব করল এক হিম শীতল বাতাসের স্পর্শ। ওরা দেখল রঘু ধীরে ধীরে মিলিয়ে গেল অদূরে। দেব আর দীপ্ত এই ঘটনার পর আর কোনোদিন নীলকুঠি গিয়েছিল কিনা জানা নেই। তবে এই দুনিয়ায় আজও এমন কিছু ঘটনা ঘটে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না।